আবাসন ব্যবসার বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সার্বিক বিষয়াদির উপর উন্মুক্ত আলোচনার জন্য আজ আমরা মুখোমুখি হয়েছি একজন উদীয়মান উদ্যোক্তা ও আবাসন ব্যবসায়ী জনাব সালাউদ্দিন খান সাহেবের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ। বর্তমান সময়ে আবাসন ব্যবসার যে মন্দাভাব বিরাজ করছে, এই বিষয়ে আপনার মতামত কী? এই মন্দা ভাবের পিছনে যেই আপনার কারণটা সেটা হচ্ছে নতুন যে ড্যাব যে নিয়ম বিগত সরকারের আমলে আপনার পাস হয়েছে, তো সেখানে ড্যাবের আওতাধীন যে বিল্ডিং কোড রয়েছে সেই বিল্ডিং কোড বর্তমানে আমাদের যেই ঢাকা শহরে বিভিন্ন ওয়ার্ড বলেন বা মৌজা ভিত্তিক অবস্থান বলেন সেখান থেকে একরকম নয়। আগে বিষয়টা ছিল কিছু শর্ত সাপেক্ষে আপনি পুরো ঢাকা শহরেই একই রকমের ভবন তৈরি করতে পারতেন। আপনার যদি রোডের অ্যারেঞ্জমেন্ট একই রকম হয়, আপনার যে কোনো জায়গায় একই উচ্চতার ভবন আপনি তৈরি করতে পারতেন, কিন্তু বর্তমান নিয়মে এটা সম্ভব হচ্ছে না। আপনার বিভিন্ন মৌজা ভিত্তিক বা ওয়ার্ড ভিত্তিক এটার একটা বিশ্লেষণ রয়েছে। হয়তোবা আপনি দেখছেন আপনার এরিয়াতে আপনি 10 তলা করতেছেন, পাশের এরিয়াতে দেখা যাচ্ছে যে আপনি 6 তলার বেশি বা 7 তলার বেশি করতে পারতেছেন না। সর্বত্র আপনার লোক বসতি একরকম নয়। কোথাও ঘনবসতি আছে, সেখানে যদি আরও উচ্চ ভবন হতে থাকে সেখানে আরও বসতি বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে সেখানে বিদ্যুৎ ব্যবস্থাপনা, আপনার সোয়ারেজ লাইনের ব্যবস্থাপনা এবং যান চলাচলের ব্যবস্থাপনার যদি স্বল্পতা থাকে তো সেখানে নিয়ন্ত্রণ করাটা কষ্ট। তো এখন বর্তমানে যে আপনার যে বিল্ডিং কোড রয়েছে সেটার বিপক্ষে যেই এক সমালোচনা, তার পক্ষেও যথেষ্ট আপনার পয়েন্ট রয়েছে। এখন জমির মালিক আপনার যেখানে আগে 10 তলা হতো সেখানে যদি এখন আপনার 6 তলা হয় তাহলে তারা এটা দিতে ইন্টারেস্টেড হচ্ছে না। আবার কেউ ব্যক্তিগতভাবেই করবে, তো তার পাশের প্লটে আপনার কিছুদিন আগে 10 তলা ভবন তৈরি হয়েছে, এখন সে প্ল্যান পাস করতে গেলে সেখানে 6 তলা ভবন সে পারমিশন পাচ্ছে। তো সেও আপনার নিজে এটা একটা ভবন তৈরি করবে, মানসিকভাবে সেও অতটা খুশি হতে পারছে না। তো আলটিমেটলি এখানে যে জিনিসটা আমি তৈরি করি বা আপনার ডেভেলপার কোম্পানি তৈরি করুক অথবা জমির মালিক তৈরি করুক, ভবন তৈরি না হলে আপনার কর্মসংস্থানের একটা প্রভাব পড়তেছে সেখানে, এবং সেই সাথে ব্যবসার সাথে যারা সম্পৃক্ত বিভিন্ন উপকরণ, আজকে ভবন নির্মাণের সাথে আপনি জানেন 300-350 উপকরণ প্রয়োজন হয় একটা ভবনে তৈরি করতে। এই বিস্তার উপাদানের সাথে যারা ব্যবসা সাজিয়ে আছেন এই সমাজে, তারা সেই পণ্যগুলি বিক্রি করতে পারতেছে না, তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবার রাষ্ট্রীয়ভাবে চিন্তা করলে যে যানজট এবং আপনার ইউটিলিটি যেগুলি আছে, সোয়ারেজ লাইন, আপনার বিদ্যুৎ ব্যবস্থাপনা, সেগুলির উপর ভিত্তি করে যদি বসতি না গড়ে তারাও রাষ্ট্রীয় আপনার সাপোর্ট দিতে পারছে না। এই পরিস্থিতিতে কি করণীয় আছে বলে আপনি মনে করছেন? আপনি এটা একটা ব্যাংকিং সেক্টরের মাধ্যমে সমাধান আসা যায়। আমরা সাধারণত দেখে থাকি যে আপনি কোথাও কোনো ফ্ল্যাট কিনতে গেলে আপনাকে ব্যাংক থেকে 70% লোন দিচ্ছে। তো আপনি যদি এখন চিন্তা করেন যে না, রাষ্ট্রীয়ভাবে যে আমার আবাসনটা যেখানে ঘনবসতি সেখানে আমরা লোকারণ্য আর্জিত না হয় বা আনুপাতিক হারে যেখানে আপনার বসতি কম সেখানে আপনার লোক বসতি দিন দিন বাড়ে, আপনি ব্যাংকিং সেক্টরটাকে সেভাবে সাজাতে পারেন যেখানে বসতি কম, সেই অঞ্চলগুলিতে যারা আপনার ফ্ল্যাট কিনবে বা বাড়ি তৈরির জন্য লোন নিবে সেখানে আপনি লোন স্যাংশনের পরিমাণটা আপনি 70% রাখেন। যেখানে ঘনবসতি আছে, যেখানে মানুষের আপনার জনসংখ্যা বৃদ্ধির কারণে যানজট সমস্যা হতে পারে, তারপরে সোয়ারেজ লাইনের সমস্যা হতে পারে বা সাপ্লাই ওয়াটারের সমস্যা আছে, তো সেখানে বসতি নিয়ন্ত্রণের জন্য আমি অঞ্চলগুলিতে যদি ফাইন্যান্সটা কম করি, যে এখানে অ্যাপার্টমেন্ট যদি হয় বা কেউ আপনার ফ্ল্যাট কিনে, আমরা এখানে 20%-এর বেশি এখানে আমরা লোন দিব না। তো আলটিমেটলি যারা আপনার লোন নিয়ে ফ্ল্যাটগুলি কিনছে তারা কিন্তু অটোমেটিকলি ডাইভার্ট হয়ে চলে যাবে আপনার যেখানে বসতি কম, তো তার একটা ফাইন্যান্সের সুবিধা সে পাচ্ছে। আপনার একদম সিটির ভিতরে, আমাদের এই জনবহুল দেশে একদম সিটির ভিতরে খুব কম এলাকায় আছে যেখানে জনবসতি কম, একটু কম যেটা সেটা একটু সিটির বাইরে যারা বিভিন্ন আবাসন প্রকল্প আপনার তৈরি করেছেন, আবাসিক হাউজিং কোম্পানি যেগুলো আছে, তো এই কোম্পানিগুলোর এমনিও আপনার বর্তমান বিল্ডিং কোডে তাদের আপনার অনেক সুবিধা আছে।
তো সেই সুবিধা থাকার কারণে আপনার ওখানে মানুষ কেন যাবে, তার তো অর্থনৈতিক একটা সুবিধাও দরকার। কারণ আপনি এখন ঢাকার মূল কেন্দ্র থেকে একটু পার্শ্ববর্তী এলাকায় যাবেন, সেখান থেকে আপনি যেখানে চাকরি করেন, আপনার সন্তান যেখানে লেখাপড়া করে বা আপনি ব্যবসা করেন, সেই প্রতিষ্ঠানের সাথে লিঙ্ক আপ হওয়া আপনার জন্য তো একটা সময় এবং অর্থ দুটারই একটা বিষয় আছে। তো একই সুযোগ সুবিধা আমি পাচ্ছি মূল প্রাণকেন্দ্রে, তো আমি কেন একটু আপনার সাইড শহরে যেয়ে বসবাস করব। তো এখানে যদি একটু পার্থক্যতা নিয়ে আসা যায়, যে আমরা যখন আবাসনের জন্য যে ফাইন্যান্সটা করি, তো যারা যদি সুযোগ সুবিধাটা বেশি থাকে, যে যারা একটু ডাউন টাউনের দিকে যাবে তারা ফাইন্যান্সিয়ালি সুযোগ সুবিধাটা বেশি পাবে, তো সেই ক্ষেত্রে তখন মানুষ ইন্টারেস্টেড বেশি হবে যেখানে নতুন করে আবাসন হচ্ছে যাওয়ার জন্য। এই সেক্টরটা আপনার কর্মসংস্থান ঠিকই থাকতেছে, যে বিল্ডিং হওয়া বা মানুষের বসবাসের জন্য যে প্রয়োজন সব দিক থেকে সার্ভ করতেছে। কিন্তু শুধুমাত্র আপনি একদিকে বিল্ডিং কোডটাকে নামিয়ে দিলেই মানুষ ডাইভার্ট হয়ে যাবে, হয়তো বা তৈরি বন্ধ থাকবে, কিন্তু ডাইভার্ট কেন হয়ে যাবে? এখন তার যদি ফাইন্যান্সিয়াল কোনো বেনিফিট সে না পায়, সে কেন ডাইভার্ট হবে? তার তো কোনোভাবে সেটা মেকআপ হয়ে আসতে হবে, যে না আমি একটু ডাউন টাউনে যাচ্ছি, কিন্তু আমি ব্যবসার ক্ষেত্রে আমার অনেকটা দূর, কিন্তু সেটা আমার যে কনভেন্সটা যাচ্ছে ভাড়াতে, বা আমার ছেলে মেয়েরা যারা আপনার একটু অন্য কলেজে বা দূরত্বে পড়ে, তারা কেন এতটা দূরত্ব অতিক্রম করে যাবে আসবে? তো সেই ক্ষেত্রে আপনার সেই যোগাযোগ ব্যবস্থাগুলো তৈরি করতে হবে, পাশাপাশি ওইদিকে থাকার জন্য আপনাকে উৎসাহিত করতে হবে। সব কিছুর মূলের হচ্ছে সেই আপনার একটা অর্থনৈতিক আপনার সাপোর্ট দেওয়া। হ্যাঁ, তার মাধ্যমে আমি মনে করি অনেকটা সমাধান হবে। বিল্ডিং কোড অনুযায়ী যখন আমরা প্ল্যান পাস করে নিয়ে আসি, অনেকেই সেগুলি আপনার সঠিক নিয়মে ভবনগুলি তৈরি করে না। দেখা যাচ্ছে উনি 10 তলা ভবনের পারমিশন নিয়ে আসছে, 30% ছেড়ে সেটা করবে, কিন্তু করার সময় দেখা যাচ্ছে 30% ছাড়ছেন না, যেটা সর্বোচ্চ না ছাড়লেই নয়, ওটুক ছেড়ে করতেছেন। তো এর পরিপ্রেক্ষিতে যে রাজুকের ইন্সপেক্টর যারা আছেন, তারা হয়তো বা সেগুলো অবজারভেশনে যান, সেখানে নোটিস করেন, কিন্তু আপনি যদি বাস্তবিকভাবে দেখেন, যত ভবন আপনার এই ধরনের যেটা আমরা ভায়োলেশন বলি, বা ভায়োলেশনের মাধ্যমে যে ভবনগুলি হয়, সেগুলি রাজুক অভিযানে যাওয়ার পরে হয়তো বা কিছুটা আপনার 2-3 তলা পর্যন্ত তারা ভেঙে দিয়ে আসে আর নোটিশ করে দিয়ে আসে বাকিটা কারেকশন করার জন্য। তো আপনি এরকম যদি হিসাব করেন, শতকরা আপনি পাবেন হয়তো বা 99টা ভবনই আর ওইভাবে 100% কারেকশন হয় না, বরং এটা উল্টা চিত্রই দেখা যায়, যে যেটুক ভাঙা হয়েছে হয়তো বা কিছুদিন 2-4 মাস পরে সেটাকে আবার রিপেয়ার করে ভবন তৈরি করে। আর যেহেতু একবার রাজুকের লিস্টে ভবনের যেখানে এটা কারেকশন অভিযানে যাওয়ার কথা ছিল, তারা একবার অভিযান পরিচালনা করে আসার পরে তারা আর দ্বিতীয়বার ওখানে যাওয়ার খুব একটা অফিসিয়ালি প্রয়োজন বোধ করে না। তো আলটিমেটলি দেখা যায় যে সেই নিয়ম অনুযায়ী আর ভবনটা তৈরি হচ্ছে না। এখন নিয়ম মেনে তৈরি হচ্ছে না বিধায় আমি বিল্ডিং কোড চেঞ্জ করে দিলাম, যে যখন 30% ছেড়ে আপনার 10 তলা ভবন করবে, এটা যখন কেউ মানছেই না, তো সেজন্য আমি এখন সেটা 6 তলায় নিয়ে আসলাম, যাতে লোক বসতি কমে যায়, বরং কিছুটা নিয়মের পরিবর্তনের মাধ্যমে এটা নিয়ন্ত্রণ করা যায়। আজকে বিল্ডিং আপনি অবৈধভাবে কিছুটা বড় করে কেন করতেছে একজন গ্রাহক, বা আপনার জমির মালিক বলেন বা ডেভেলপার, সব কিছুর আপনার মূলই রয়েছে একটা ফাইন্যান্সিয়াল বেনিফিট। আপনি যদি দেখেন যে ভবনটা আপনার 30% জমি ছেড়ে করার কথা, আপনি দেখলেন সেটা 30% ছাড়লে আপনার ধরি আমি এক্সাম্পল হিসাবে 1000 স্কোয়ার ফিটের আপনি একটা ফ্ল্যাট পাচ্ছেন, কিন্তু আপনি ভায়োলেশন করে 30% না ছেড়ে আপনি আরও 20% অ্যাড করলেন, বা 25% অ্যাড করে সেটাকে আপনি 1200-1250 একটা ফ্ল্যাট তৈরি করলেন। এখন এই 1250 ফ্ল্যাট তৈরির পিছনে আপনি রাজুকের কর্মকর্তারা অভিযানে প্রতিদিন না যাক, কিন্তু জমির মালিক বলেন বা যারা তৈরি করতেছে তারা তো এটার সাথে সম্পৃক্ত। আজকে তারা যদি শুধরে নেয় যে না আমার এটা করার মাধ্যমে কোনো বেনিফিট নাই, তাহলে তো তারা এই অন্যায়টা করবে না। তো আপনি সেই দিক থেকে আপনি কিছু নিয়ম কানুন তৈরি করলেই মনে হয় সেটা সুন্দর হবে। তো আমি যেটা মনে করি, আপনার যেই ফ্ল্যাটটা ছিল 1000 স্কোয়ার ফিট, আপনি ভায়োলেশন করে সেটাকে আপনি করলেন 1300। কি জন্য করলেন? যে সেটা আপনি যদি ভাড়া দেন 10,000 টাকার ভাড়া, আমি ধরি 13,000 টাকা হবে, আপনি বছরে 3 বারং 36,000 টাকা বেনিফিট হচ্ছে।
এখন আপনার যদি এই বেনিফিটের জায়গাটা বন্ধ হয়ে যায় তাহলে তো আপনি তখন আর এই অন্যায় করতে চাবেন না। হ্যাঁ, তা আপনি সেই জিনিসটা যদি আপনি দেখেন যে এটা বন্ধ করার অনেক উপায় আছে। সবচেয়ে সহজ উপায় হচ্ছে আমরা সিটি কর্পোরেশন ট্যাক্স দিয়ে থেকে যেটাকে হোল্ডিং ট্যাক্স বলে থাকি। আমরা দেখি যে সাধারণত আপনার প্রতিটা ফ্ল্যাটের এগেনস্টে 4-5 হাজার টাকার হোল্ডিং ট্যাক্স আসে বা 8 হাজার টাকার হোল্ডিং ট্যাক্স আসে। যেগুলি ভবন আপনার ভায়োলেশন হয়েছে, যে সমস্ত ফ্ল্যাটগুলি ভায়োলেশন হয়েছে, সেখানে যদি আপনি ন্যূনতম 70 থেকে 80 হাজার টাকার আপনি পার ইয়ার হোল্ডিং ট্যাক্স ধার্য করে দেন, যে কোনো ফ্ল্যাটে যদি দেখা যায় ভায়োলেশন হয়েছে সেখানে আপনাকে মিনিমাম 70 হাজার টাকা বা 80 হাজার টাকা আপনাকে হোল্ডিং ট্যাক্স দিতে হবে। তখন একজন হাউস ওনার সে চিন্তা করবে, আমি বছরে বেনিফিট হচ্ছে 70 হাজার টাকা আর গভর্নমেন্টকে আমাকে দিতে হচ্ছে 70 হাজার টাকা, তো আমার ওই পথে পরিহার করে বরং সঠিক নিয়মে থাকাটাই ভালো। আর এই ধরনের একটা নিয়ম তৈরি করলে আমার ধারণা যারা আমরা আবাসন ব্যবসার সাথে সম্পৃক্ত, যারা ফ্ল্যাট গ্রাহক কিনতে আসেন, তারাও কোনো ভ্যালুয়েশন ফ্ল্যাট কিনতে যাবেন না, যে যদি এই ফ্ল্যাটটা ভ্যালুয়েশন হয় কেনার পরে আমার যে হোল্ডিং ট্যাক্স গভর্নমেন্টকে দিতে হবে, আমার কেনার ঠিক হবে না। তো যখন আমি গ্রাহক পাবো না তখন আমি নিজেই শুধরিয়ে নিব যে আমি এই অবৈধ ভবন তৈরি করলে আমি গ্রাহক পাচ্ছি না। হ্যাঁ, আর কোনো গ্রাহক যতক্ষণ পর্যন্ত আর্থিকভাবে দণ্ডিত না হবে তো সেও আপনার এই পথ থেকে পরিহিত হবে না। তা আপনি যখন এই নিয়মটা করে দিবেন তখন গ্রাহকও আপনার সার্চ করবে যে যেখানে ভায়োলেশন নাই সেই ফ্ল্যাটটা কেনার জন্য। যে সমস্ত ভবন আয়তনের দিক থেকে ভায়োলেশন না করে অতিরিক্ত ফ্লোর নির্মাণ করে থাকে, এই বিষয়ে আপনার ব্যক্তিগত মতামত কী? আসলে যেই আমরা ভায়োলেশন বলতে শুধুমাত্র আয়তনের দিক থেকে আপনি অনিয়ম করলেন সেটাকে আমরা বুঝি না। অনেক সময় দেখা যায় ভবনের যে ফ্লোর আমরা অনুমতি পেয়ে থাকি, সেই অনুমতির চেয়ে অতিরিক্ত ফ্লোর তৈরি করা হয়, সেগুলোও ভায়োলেশনের আন্ডারেই পড়ে। যে সেখানে নোটিশ করা হয় যে ভবনের আপনার অবৈধ ফ্লোর ভেঙে ফেলার জন্য। তো এই ভবনের অবৈধ ফ্লোর ভেঙে ফেলার বিষয়টা এরকম না যে কালকে একটা নোটিশ আসলো পরশুদিনে ভাঙা শুরু হয়ে গেল। যখন এটা নোটিশ আসে সেই নোটিশের জবাব আবার বিবাদী পক্ষ থেকে যাওয়ায় তারা আইনগত আশ্রয় নেয় এবং তারপর অনেক সময় অনেক লেন্দি প্রসেসের মাধ্যমে এক সময় হয়তোবা সেটা ভাঙার পর্যায়ে খুব শক্ত অবস্থানে না গেলে সেটা দেখা যায় যে ওই বিল্ডিংয়েরই হয়তোবা ভেঙে ফেলার বয়স হয়ে গেছে। তো এখন এই প্রক্রিয়ায় না যে আমার যে ব্যক্তিগত অভিমত, যে অবৈধ ফ্লোর সাথে সাথে এটা আপনাকে রাষ্ট্রের আন্ডারে নিয়ে আসতে হবে। হ্যাঁ, রাষ্ট্রের আন্ডারে ওই ফ্লোরগুলো সেইখানে যে জমির মালিক এটার ভোগ দখল করতে পারবে না, এটা রাষ্ট্রীয় সম্পত্তিতে নিয়ে আসতে হবে। তো আপনি যখন একটা ভবনের পারমিশন নিয়েছেন, আপনি এটা করবেন 8 তলা, আপনি আরও 2টা ফ্লোর অতিরিক্ত করলেন, মানে প্রায় আপনি আরও 20 ফিট উপরে চলে গেলেন। তো আপনার এই আকাশ সীমা লঙ্ঘন বা উপরের দিকে যাওয়ার কারণে আপনি রাষ্ট্রীয়ভাবে সেই ফ্লোরগুলোকে রাষ্ট্রের জিম্মায় নিয়ে আসা এবং ওই ফ্লোরগুলোকে আপনি রাষ্ট্রীয় কাজে ব্যবহার করবেন। আপনি যে কোনো এলাকাতে দেখেন আপনি সরকারি প্রতিষ্ঠান আছে, আর কিছু না হোক প্রতিটা এলাকাতেই আপনার বিদ্যালয় আছে, সেখানে আপনার শিক্ষকরা আছে, সেই ফ্লোরগুলো আপনারা অধিগ্রহণ করে আপনি তাদেরকে কোয়ার্টার হিসেবে দিয়ে দেন। আপনি একটা ভবন আপনি এইভাবে নিশ্চিত করেন যে তারা অবৈধ ফ্লোর তৈরি করেছে, এটা যখনই সেটা নির্দেশিত হয়েছে সেটা রাষ্ট্রের মাধ্যমে সেটাকে অধিগ্রহণ করে সেটাকে একটা সরকারি কোয়ার্টার হিসাবে কোনো কর্মকর্তাকে বা সেই অঞ্চলের সরকারি শিক্ষক আছেন বা বিভিন্ন মেডিকেল অফিসার আছেন বা অন্যান্য কর্মকর্তা আছেন, যে কারো আবাসন হিসাবে আপনি সেই ফ্ল্যাটটা আপনি সরকারি পর্যায়ে তাদেরকে দিয়ে দেন কোয়ার্টার হিসাবে। আপনি একটা নজির স্থাপন করলে আমার মনে হয় না এই প্রবণতা কারো থাকবে যে আমি নিজের টাকা দিয়ে আমি 2টা ফ্লোর অতিরিক্ত করব আর সেই ফ্লোর দুটো গভর্নমেন্ট অধিগ্রহণ করে নিয়ে যাবে এবং সেটা সরকারি বা রাষ্ট্রীয় আবাসনের হিসাবে ব্যবহৃত হবে। এরকম একটা নজির স্থাপন করলেই মানুষের এই প্রবণতা কমে আসবে বলে আমি মনে করি। যারা সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত নয় কিন্তু তাদের ভবন নির্মাণে অনিয়ম রয়েছে, সেই ক্ষেত্রে কী ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন? যারা সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত নয় তারা মূলত আমাদের রাজুক কর্তৃপক্ষেরও অন্তর্ভুক্ত হয়ে থাকে না। তো সেক্ষেত্রে অবশ্যই একটু
বেগতিক পরিস্থিতি, যেমন অনেক এরিয়া আছে দেখা যাচ্ছে তার শেষ সীমানা পরে থেকে যেখান থেকে শুরু হচ্ছে আপনার পৌরসভার অঞ্চলগুলি, যেগুলি আমাদের সিটি কর্পোরেশনের আন্ডারে, সেখানে এখন ব্যাপক বাড়িঘর নির্মাণ হচ্ছে, ভবন তৈরি হচ্ছে এবং সেখানে অনিয়ম এখন প্রচুর। বিশেষ করে সেখানে বর্তমান যে একটি ট্রেন্ড চালু হয়েছে, শেয়ার বিল্ডিং, এক ধরনের উদ্যোক্তা আছেন যারা শেয়ার বিল্ডিংগুলি তৈরি করে থাকেন। সেই শেয়ার বিল্ডিংয়ের অনিয়মগুলি আমরা এই অঞ্চলগুলিতে বেশি দেখি, যেখানে তারা কোনো জায়গা না ছেড়ে আপনার পুরো আয়তন জুড়ে, জমির আয়তন জুড়ে ভবন তৈরি করতেছে। আর সিটি কর্পোরেশন সাথে চলে আসলে তো আর পুরনো ভবন সাথে ভেঙে ফেলানো সম্ভব না, কারণ সেই ভবনগুলি হয়তোবা 60 বছর 70 বছরের জন্য তৈরি করা হচ্ছে। হয়তোবা দেখা যাবে 10 বছর পরে সেই অঞ্চলটা সিটি কর্পোরেশনের আন্ডারে চলে আসছে। এক সময় দেখা যাবে আপনি এখন যে অঞ্চলগুলিতে ভাবতেছেন যে এখানে লোক বসতি কম, এখানে মানুষ যাবে, সেইগুলো অনিয়ন্ত্রিত হয়ে যাবে। সিটি কর্পোরেশন না হলেও সেখানে ডিসিদের আন্ডারে এই কর্মটা করা যেতে পারে। ডিসিদের আন্ডারে সেখানে পৌর করের মাধ্যমে এইগুলির এবং সেইগুলি ডিসির আন্ডারে সেগুলি অধিগ্রহণ করে নিয়ে নেওয়া যেতে পারে সরকারি কর্মকর্তাদের বাসস্থল হিসেবে ব্যবহারের জন্য, যদি কেউ আপনার অবৈধ ফ্লোর তৈরি করে থাকে। আর যদি আয়তনের দিক থেকে ভায়োলেশন করে থাকে, সেই ক্ষেত্রে জরিমানাটা পৌর করের সাথে অ্যাড করে সেইভাবে আনুপাতিকভাবে নিলে তাদেরও অনেকটা কমে আসবে প্রবণতা। বিশেষ করে এখন আপনার একটা জনপ্রিয়তা হচ্ছে শেয়ার বিল্ডিং তৈরি। আপনি দেখবেন অধিকাংশ ক্ষেত্রে শেয়ার বিল্ডিং, এবং এই শেয়ার বিল্ডিংগুলি আপনি অধিকাংশ দেখবেন সিটি কর্পোরেশনের আওতায় হয়তোবা এখনো পুরোপুরি আসে নাই। কাছাকাছি অঞ্চলগুলিতে মানুষের প্রবণতা বেশি, যেখানে তারা কোনো জায়গা না ছেড়ে আপনার পুরো আয়তন জুড়ে, জমির আয়তন জুড়ে ভবন তৈরি করতেছে। তো এক সময় সেই অঞ্চলগুলি যখন সিটি কর্পোরেশনের আওতায় চলে আসবে, তো সিটি কর্পোরেশন আওতায় চলে আসলে তো আর পুরনো ভবন সাথে ভেঙে ফেলানো সম্ভব না, কারণ সেই ভবনগুলি হয়তোবা 60 বছর 70 বছরের জন্য তৈরি করা হচ্ছে। হয়তোবা দেখা যাবে 10 বছর পরে সেই অঞ্চলটা সিটি কর্পোরেশনের আন্ডারে চলে আসছে। তো এখনও সেই দৃঢ় হাতে এইগুলো ব্যবস্থাপনার ভিতরে না আসলে এক সময় দেখা যাবে আপনি এখন যে অঞ্চলগুলিতে ভাবতেছেন যে এখানে লোক বসতি কম, এখানে মানুষ যাবে, সেইগুলো অনিয়ন্ত্রিত হয়ে যাবে। এখন আপনি সেটা সিটি কর্পোরেশনের ভুক্ত হোক অথবা সিটি কর্পোরেশনের বাইরে হোক, আইনগুলি এমনভাবেই করা উচিত যাতে সবাই সেটা থেকে আপনার ডিসইন্টারেস্টেড ফিল করে, যাতে অবৈধ ভবনের আয়তন বৃদ্ধি হোক বা অবৈধ ফ্লোর তৈরি হোক, বরং তারা যেন বিল্ডিং কোড মেনে, যেটা পুরনো বিল্ডিং কোড ছিল সেই বিল্ডিং কোডটা মেনে ভবন তৈরি করে। আমি মনে করি তাতে আপনার বর্তমান আবাসন ব্যবস্থার যে ধস, সেটা অনেকটা কমে আসবে। ভবন নির্মাণের অনিয়ম খতিয়ে দেখে অনিয়মের প্রতি একাধিক কর্তৃপক্ষ কিভাবে সম্পৃক্ত হতে পারে? আমাদের বর্তমান যে পরিস্থিতি, সেখানে মূলত অনিয়মের প্রতি রাজুকই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কিন্তু বাস্তবিক পক্ষে যদি আপনি বিগত 20-30 বছরের যে কোনো ভবন অবৈধভাবে তৈরি হয়েছে, সেটাকে পরবর্তীতে 100% কারেকশন হয়েছে, এরকম কোনো নজির নাই। এখন যদি আপনি শুধু শাস্তি হিসাবে একবার কিছু ধরেন যে আপনাকে 5 লাখ টাকা জরিমানা হয়, 3 লাখ টাকা জরিমানা, সেটাও মনে করবে ঠিক আছে, এই ভবন 100 বছর থাকলে সেই ক্ষেত্রে আমার এই 5 লাখ টাকা কিছু না। কিন্তু যদি প্রতি বছরই আমাকে পেনাল্টি গুনতে হয়, তখন আমাকে সেটা মাথায় থাকবে যে এটা তো আমাকে হাউস হোল্ডিং ট্যাক্স, যে ভবন যতদিন থাকবে দিয়ে যেতে হবে, এটা জরিমানা। তো একমাত্র আমি মনে করি যে এইভাবে এটাকে সম্ভব নিয়ন্ত্রণ করা। যে এখন এটা যে একটা ভায়োলেশন করা ভবন, সেটা কিভাবে নোটিশ করা। তো এটা আমরা রাজুক থেকে যখন ভবন তৈরি হয়, আমরা দেখা যায় যে সেখানে যে তারা ইন্সপেকশনে যায়, তো আমরা তাদের পাওয়ারটাকে ওইভাবে না দিয়ে আমরা শুধু যদি অফিসে রিপোর্ট করার একটা ব্যবস্থা রাখি যে এই ভবনে ভায়োলেশন হয়েছে কি হয় না, শুধু এইটুকুই তারা রিপোর্ট করতে পারবে। তারা যদি রিপোর্ট করে ভায়োলেশন হয়েছে, এই ভায়োলেশন বিল্ডিংয়ের বিষয়টা আপনার সিটি কর্পোরেশন, যেখানে হোল্ডিং ট্যাক্সের কর্তৃপক্ষ আছে, তাদেরকে দিয়ে দেওয়া হবে। এরপরে কার্যক্রমটা হচ্ছে তাদের, যে তারা যখন ট্যাক্স ইন্সপেকশনে যাবে, তারা সেখানে এটা ট্যাক্স ধার্য করে দিবে। যে ইন্সপেক্টরকে যদি আমি পয়সা দিয়ে দিই যে আপনার এখানে ভায়োলেশন হয়েছে, এটা আপনি প্রকাশ করবেন না, ধরলাম সে টাকার বিনিময়ে আপনার রিপোর্ট করলো না এখানে ভায়োলেশন হয়েছে,
কিন্তু আপনি হোল্ডিং ট্যাক্স যারা আদায় করেন সিটি কর্পোরেশনের ইন্সপেক্টর, তারাও কিন্তু আপনার যে কোনো ভবনে অ্যাসেসমেন্ট করার জন্য আসে। হ্যাঁ, কিছুদিন পর পর অ্যাসেসমেন্ট করে। তো আপনি কতজন ম্যানেজ করবেন? আপনি নাইলে একজন রাজুক ইন্সপেক্টরকে ম্যানেজ করে ভবনটা আপনি কমপ্লিট করলেন, কিন্তু হোল্ডিং ট্যাক্স ইন্সপেক্টররা তো প্রতি বছরই ওনারা এই কাজটা করে থাকেন বা অ্যাসেসমেন্টগুলি করে থাকেন বিভিন্ন সময়। তো সবাই ম্যানেজ হবে এরকম না, আমরা ধরি কোনো না কোনো সময় হয়তো বা একজন অনেস্ট অফিসারের মাধ্যমে এই ত্রুটিটা ধরা পড়তে পারে। তো সেই ক্ষেত্রে সে রিপোর্ট করার পরে ওই ভবনে যদি আমি ধরে নিই যে কত সাল নাগাদ এই বিদ্যুৎ বা ইউটিলিটি কানেকশন হয়েছে, ওই সাল থেকে এই যাবৎকাল, সেটা যদি 10 বছরও হয় 20 বছরও হয়, তাকে জরিমানার আওতায় নিয়ে আসা, যে ওই বছর থেকে শুরু করে তাকে সম্পূর্ণ জরিমানা পরিশোধ করে আসতে হবে, নাহলে তার বিদ্যুৎ এবং আপনার ওয়াটার সাপ্লাই এগুলি বন্ধ করে দিবে আইনগতভাবে। তবে একাধিক কর্তৃপক্ষ, রাজুক, সেই সাথে আপনার সিটি কর্পোরেশন, যেটা হোল্ডিং ট্যাক্সের যে কর্মকর্তারা আছেন, এবং আমাদের যে ইউটিলিটি সাপ্লাই আছে, যেমন বিদ্যুৎ ব্যবস্থাপনার সাথে যারা যুক্ত আছেন, তার একত্রিত হয়ে অনিয়মের প্রতি যদি একটা ব্যবস্থা গ্রহণ করে, তো অবশ্যই তারা অনিয়মিত ভবন আপনার করা থেকে বিরত রাখার প্রতি একটা বিশেষ ভূমিকা রাখতে পারে। আর যে সমস্ত অফিসাররা এত বছর এটার সাথে সম্পৃক্ত থেকে তাদের রিপোর্টটা সঠিকভাবে করে নাই, তাদেরকে দুর্নীতি দমন কমিশনারের আন্ডার, যেটা দুদক বলি আমরা, দুদকের আন্ডারে তার যে নিয়ম আছে আইনগত ব্যবস্থা নিয়ে তাদের শাস্তির আওতায় আনা। এবং আমি মনে করি যে আগের যে নিয়মটা ছিল 30% জায়গা ছেড়ে আপনি যদি বাড়ি করেন, আমি উদাহরণ হিসেবে বলতে পারি, আপনি মালিবাগ মোড়ের সাথে গোলবাগ যে এরিয়াটা আছে, গোলবাগে আর যারা আগে বসবাস করছে তাদের থেকে আপনি জানতে পারবেন যে বর্তমানে যেভাবে এখন রোডঘাটগুলো অনেক প্রশস্ত হয়েছে আগের চেয়ে। মোটামুটি গোলবাগে ঢুকলে আজ থেকে 20-25 বছর আগে গোলবাগের যে অবস্থা আর বর্তমান অবস্থার অনেক পার্থক্য আপনাদের চোখে পড়বে। আপনি দেখবেন যে ব্যবস্থাপনা যাতায়াত আগের চেয়ে অনেক, তো আগের যে নিয়ম, সেই নিয়মটাকে যদি আপনি সঠিকভাবে পালন করা যায় বা মানা যায়, তাই মনে করি সেই নিয়মটাই সবার জন্য গ্রহণযোগ্য, এবং সেটাকে মানানোর জন্য বরং নিয়ম করা উচিত, যাতে সেটা সঠিকভাবে মানে। আপনার এই মতামতের কারণে সাংগঠনিক কোনো ধরনের চাপ আসতে পারে কিনা বলে আপনি কি মনে করেন? আমার এই মতামত আমার নিজের ব্যক্তিগত, সেটার জন্য আমি মনে করি না কোনো সংগঠন থেকে, সেটা ব্যবসায়িক সংগঠন হোক বা কর্মকর্তা কর্মচারীদের সংগঠন হোক, এখান থেকে কোনো রূপ প্রতিক্রিয়া আসবে বলে বা চাপ আসবে বলে আমি মনে করি না। কারণ এখানে অনিয়মের সাথে সৎ কর্মকর্তারা কখনো জড়িত হয় না, এবং বড় বড় ব্যবসায়ী যারা আছে তারা অত্যন্ত নিয়ম নিষ্ঠার সাথেই করে থাকে। তো অনিয়মের সাথে যুক্ত যারা আইনের প্রতি শ্রদ্ধা কম, অনেক মাঝারি ধরনের কোম্পানি আছে বা কর্মক্ষেত্রে কোনো না কোনোভাবে আবাসন কোম্পানির সাথে সম্পৃক্ত ছিল, পরবর্তীতে নিজে উদ্যোক্তা হিসাবে এই সেক্টরে জয়েন করেছে, কিন্তু সে কাজের অনুপ্রেরণা তাকে উদ্যোক্তা হওয়ার পর্যায়ে নিয়ে আসলেও রাষ্ট্রীয় আইনকে সম্মান জানানো বা মানার তার ভিতরে এখনও সেই মনোবৃত্তি জাগে নাই, যে জন্য সে সেই অপরাধটাকে অপরাধ বলে মনে করে না। সে ভাবতেছে যে প্ল্যান যাই হোক, আমি আমার মতো করে একটা ভবন তৈরি করে ফেললাম, জায়গা সীমানার ভিতরে থাকলেই হলো। আসলে আইনের প্রতি শ্রদ্ধা আসলে আমি মনে করি এই জিনিসটা অনেকটা কমে আসবে। আমি মনে করি সবাই এই রাষ্ট্রীয় নিয়মকানুন মেনে সঠিকভাবে সঠিক ভবন তৈরি করলেই আমাদের জন্য এটা সুফল বয়ে আনবে। পরিকল্পিত আবাসন যানজট নিরসনের কী রকম ভূমিকা রাখতে পারে, এবং সেই সাথে বর্তমান যানজট নিরসনের ক্ষেত্রে আপনার কোনো দিক নির্দেশনা আছে কি? আপনি যে রাস্তাটা 5 মিনিটে অতিক্রম করতে পারেন, সেই রাস্তাটা যদি আপনাকে আধা ঘন্টা, ক্ষেত্র বিশেষে 40 মিনিট 1 ঘন্টা চলে যায়, তো সেটা অবশ্যই একটা বিরক্তিকর ব্যাপার। আপনার যানজট যেটা আমরা সচরাচর ফেস করে থাকি, তো আমাদের মতো একটা জনবহুল দেশে ইচ্ছে করলেই আপনার এই সুযোগ নেই। আমাদের জনবহুল দেশ এবং আয়তনে আমরা ছোট, আমাদের যে শহর, এখানে যে বিদ্যমান অবস্থা, সেখানে ইচ্ছে করলে একটা নতুন রোড তৈরি করা
অত্যন্ত সহজ কোনো বিষয় নয়। আমাদের যে বিদ্যমান রোড আছে সেগুলোকে ব্যবহার করে আমাদেরকে এই যান চলাচল সচল রাখতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা সরকারি পর্যায়ে যেগুলো ব্যবস্থাপনা দেখতে পাচ্ছি, যে ফ্লাইওভার নির্মাণ, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এইগুলোর যে কার্যক্রম রয়েছে, তো সেগুলো অনেক অংশে সফল, এবং কিছু কিছু ক্ষেত্রে আবার আমরা কিছুটা বিতর্কও দেখি, যে অনেক সময় দেখা যাচ্ছে আপনার ফ্লাইওভারের উপরে আপনার যানজট লেগে আছে। আসলে আপনি দেখেন উন্নত বিশ্বের অনেক দেশে আপনার জনসংখ্যা বৃদ্ধির হার মাইনাস ফর্মে রয়েছে, যেখানে আমরা জনসংখ্যা বৃদ্ধি কমিয়ে আনার জন্য আপ্রাণ চেষ্টা করতেছি। তো আমাদের এই জনবহুল অঞ্চলে যেভাবে অতি দ্রুত জনসংখ্যার বিস্ফোরণ হচ্ছে, অ্যাসেসমেন্টগুলি এভাবে না করে, যেহেতু আমাদের সক্ষমতা কম, আমাদেরকে বিদেশি ফান্ডের উপর নির্ভর করতে হয়, তারপরে আমাদের এখানে জায়গার সংকুলনের একটা ব্যাপার আছে, যে কোনো জায়গা দিয়ে আমরা নতুন রুট করতে পারতেছি না। তা আমাদের এখন ঢাকা শহরের সন্নিকটে বেশ কিছু আবাসিক প্রকল্প রয়েছে। আমি মনে করি এই প্রকল্পগুলোকে ফোকাসে রেখেই পরবর্তী যোগাযোগ ব্যবস্থাটা যদি উন্নত করা যায়, পরিকল্পিত আবাসিক অঞ্চল আছে, সেই অঞ্চলের সাথে আরেকটা আবাসিক অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা, সেটা হতে পারে আপনার অনেকটা রিং রোডের মতো, অতি দ্রুত এক স্থান থেকে আরেক স্থান মানুষ যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে চলে যেতে পারে। তাহলে সেই ক্ষেত্রে তারা একটু ডাউন টাউনে থাকার অনেকটা ইচ্ছা পোষণ করবে, একদম মূল কেন্দ্রে না থেকে। যানজট নিরসনের জন্য আমাদের দেশে সিগন্যাল পরিবর্তন করতে হবে, ডিজিটাল সিগন্যাল হলে বা অন্য অন্য ডিজিটাল ফ্যাসিলিটিস, আমি মনে করি এই ডিজিটাল সিগন্যাল বা অন্য কোনো ফ্যাসিলিটিসের মাধ্যমে এই যানজট নিরসন হবে না, হলেও 10%-এর বেশি না। বর্তমানে আমাদের দেশের মানে যানজট নিরসনের জন্য আপনাকে যদি এটাকে 60% যানজট নিরসন করতে হয়, তাহলে যে ব্যবস্থাপনা আছে সেই সাথে আরও কিছুটা আপনার ব্যবস্থাপনার সংযুক্ততা বাড়াতে হবে। বর্তমানে আমাদের যেই সড়ক ব্যবস্থাপনা আছে, বিশেষ করে আমাদের সিটি কর্পোরেশনের আন্ডারে, সেখানে 3 ধরনের সংস্থারই আমরা সম্পৃক্ততা পাই। একটা সিটি কর্পোরেশন, আরেকটা হচ্ছে বাংলাদেশ ট্রাফিক পুলিশ, এবং সেই সাথে বিআরটিসি। কারণ এখানে সিটি কর্পোরেশনের যে বিষয়টা আছে সেটা বাংলাদেশ ট্রাফিক পুলিশ দেখে না, ট্রাফিক পুলিশের ব্যাপারগুলি দেখে না, বা বিআরটি দেখে না। তো এদের 3 সংস্থার যে কর্মকাণ্ডগুলো আছে, যেখানে যে আপনার গ্যাপগুলোর জন্য আজকে যান চলাচলগুলো ব্যাহত হচ্ছে এবং যানজটের সৃষ্টি হচ্ছে, এই 3টা সংস্থাকে সমন্বয় করে একটা অথরিটি তৈরি করলে আমি মনে করি অনেকভাবেই এই যানজট নিরসন করে নিয়ে আসা সম্ভব। তবে এই ক্ষেত্রে আরও বিস্তারিত যদি কোনো ধারণার প্রয়োজন হয়, যদি রাষ্ট্রীয় কর্তৃপক্ষ, যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন, তারা যদি আমার কাছ থেকে কোনো মতামত বা সহযোগিতার জন্য ওনারা প্রয়োজন মনে করেন, আমি আরও বিস্তারিত আলোচনার জন্য তাদের সাথে এই ব্যাপারে বসতে আগ্রহী আছি, আরও বিস্তারিত ধারণা দেওয়ার জন্য, যার মাধ্যমে হয়তোবা যানজট আরও অনেকটা কমিয়ে নিয়ে আসা যাবে এবং নগরবাসী আপনার অনেকটা স্বস্তি ফিরে পাবে। আমার মনে হয় যে অত্যন্ত কম খরচে একটা ম্যানেজমেন্ট আপনার নিয়ন্ত্রণের মাধ্যমে, একটা ম্যানেজমেন্টকে দিয়ে নিয়ন্ত্রণের মাধ্যমে আপনি যানজটটা নিরসন করে নিতে পারবেন। আপনি যদি অন্যভাবে চিন্তা করেন যে আমাদের দেশে যানজটে যে রোডটুকু পার হতে আপনাকে 5 মিনিটের প্রয়োজন, সেখানে আপনি 40 মিনিট আপনি অতিবাহিত করতেছেন। তো আমাদের এমনি তো গ্যাস সংকট রয়েছে, আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রি গ্যাস পাচ্ছে না, আমাদের বাসা বাড়িতে গ্যাসের স্বল্পতা রয়েছে, তার ভিতরে যানজটের মাধ্যমে আপনি যে পরিমাণ গ্যাস, আমাদের ঢাকা শহরে এখন 90% গাড়ি গ্যাসের মাধ্যমে চালিত হয়। তো এত পরিমাণ গ্যাস আপনি নষ্ট করতেছেন, যেখানে আমাদের এখানে স্বল্পতা রয়েছে, যেখানে আমাদের গ্যাসের স্বল্পতার জন্য আমরা অনেক কিছুই এখন রান করতে পারি না। হ্যাঁ, তো সেই দিক থেকে আপনি চিন্তা করলে যে টাকাটা আপনি অপচয় হচ্ছে, বরং এই অথরিটির পিছনে যে খরচ হবে সেটা তার চেয়ে অত্যন্ত নগণ্য বলে আমি মনে করি, এবং ওই খরচ আপনার পরিবহন সেক্টর থেকে সেটাকে কাভার করে নিয়ে আসা সম্ভব বলে আমি মনে করি। ধন্যবাদ আজকে আমাদের অনুষ্ঠানে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, সেই সাথে আপনাদের দর্শকদের প্রতিও আমার শুভকামনা থাকলো। প্রিয় দর্শক, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ও নিয়ম মেনে ভবন তৈরি করব, এই প্রত্যয়ে আজ আমরা বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।